প্রতি বছরের আগস্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস আসে ইতিহাসের প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে। 1947 সালের রক্তাক্ত বিভাজনের মধ্যেও যারা পাকিস্তানে না গিয়ে ভারতে থেকে গিয়েছিলেন, সেই 3.5 কোটি মুসলমানের কাছে ভারতের প্রতিশ্রুতি ছিল নাগরিক হিসেবে সমান সুযোগ সুবিধা আর সাংস্কৃতিক স্বাধীনতার। আজ সেই জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়িয়েছে 20 কোটিতে। পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস ভারতে। অনুমান করা যাচ্ছে 2060 সালের মধ্যে এটাই হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনগোষ্ঠী। কিন্তু জনসংখ্যার জোরেও মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রান্তিককরণের ভয় দিন দিন বাড়ছে। 1940-এর দশকে মুসলিম লীগ সতর্ক করেছিল, হিন্দু কংগ্রেস পার্টির শাসনে ভারতের মুসলিমরা রাজনৈতিকভাবে কোণঠাসা হবে, আর্থসামাজিক বৈষম্য, সাংস্কৃতিক অবক্ষয় এবং টার্গেটেড সহিংসতার শিকার হবে। আজ সেই হুঁশিয়ারি যেন চোখের সামনে বাস্তব রূপ নিচ্ছে। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক বিশ্লেষণে লেখে, ভারতের জন্মলগ্নে যে ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল 2019 সালের ডিসেম্বর নাগাদ তা ভেঙে যায়। নাগরিকত্ব সংশোধনী আইন, সংক্ষেপে সিএএ, প্রথমবার ধর্মভিত্তিক নাগরিকত্বের মানদণ্ড নিয়ে আসে। এরপর থেকে একের পর এক ঘটনায় ধর্মীয় বিভাজন স্পষ্ট হয়ে উঠছে ভারতে। কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে দমননীতি আরও জোরদার করেছে। গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে পুলিশ বহু বাংলাভাষী মুসলমানদের ধরে নিয়ে যাচ্ছে, যাদের অধিকাংশই দারিদ্র শ্রমিক। বিচারকের সামনে হাজির করার নিয়মও অনেক ক্ষেত্রে মানা হয়নি। কাগজপত্রহীন মুসলমানদের নাগরিকত্ব হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, অথচ অমুসলিমদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। মূলত আইনটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যেসব ভারতীয় মুসলিমের কাছে নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যেতে পারে। ভারতের মতো এমন একটি দেশে যেখানে কোটি কোটি দারিদ্র্য এবং প্রান্তিক মানুষের কাছে এই ধরনের কাগজপত্র নেই, সেখানে এটি একটি ভয়াবহ হুমকি। অন্যদিকে অমুসলিম যাদের কাছে কোনো কাগজপত্র নেই, তারা এই আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচিত হবে। বিহারে আগামী নভেম্বরের মধ্যে 8 কোটি ভোটারের কাগজপত্র ফের যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, বিপুল সংখ্যক মুসলমান ভোটারকে অবৈধ বলে বাদ দেওয়া হতে পারে। সাম্প্রদায়িক মেরুকরণ এখন আর নির্বাচন কর্মকর্তা বা আদালতের তিরস্কারের বিষয় নয়। 2024 সালের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘোষণা করেছিল, তারা নবনির্বাচিত উড়িষ্যার বিজেপি সরকারের মতো অবৈধ বাংলাদেশিদের খুঁজে বের করার অভিযান চালাবে। এটি ভারতের মূলনীতি থেকে একটি বিস্ময়কর বিচ্যুতি। এটি ভারতীয় মুসলিমদের প্রতি দেয়া নৈতিক, আইনি এবং সাংবিধানিক প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু ও বৃহত্তম সংখ্যালঘু মুসলিমদের মধ্যকার আর্থসামাজিক এবং ঐতিহাসিক ফাটলকে রাষ্ট্রীয় নীতির হাতিয়ারে পরিণত করেছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভারতের নির্বাচন কমিশন সাম্প্রদায়িক প্রচারণার বিরুদ্ধে কার্যত আর কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিজেপি নির্বাচনী ইশতেহারে অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই ধারাবাহিকতায় মুসলমানদের গ্রেফতার, আটক আর সীমান্তে পুশব্যাক বাড়ছে। খবর অনুযায়ী আটককৃতদের অনেকের কাছে পর্যাপ্ত নথিপত্র ছিল, কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষ তাদের দিনের পর দিন হেফাজতে রেখেছে। অনেককে জোরপূর্বক পশ্চিমবঙ্গ সীমান্তে পুশব্যাক করা হয়েছে, যা এমন এক ধরনের নির্বাসন প্রক্রিয়া যা ভারতীয় বা আন্তর্জাতিক অভিবাসী আইন অনুসরণ করে হয় না। অন্যদিকে বলিউডেও মুসলমানদের নেতিবাচক চরিত্রে হাজির করা হচ্ছে। দ্য কেরালা স্টোরি ছবিকে জাতীয় পুরস্কার দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনা হলেও ক্ষমতাসীনদের সমর্থন পেয়েছে। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর নেতাদের গ্রেফতার করা হয় স্কুলের পানির ট্যাঙ্কে বিষ মেশানোর অভিযোগে, আর তারা সেটি করেছিল এক মুসলিম প্রধান শিক্ষককে ফাঁসাতে। এমনকি উবার চালক বা ডেলিভারি কর্মীদের ক্ষেত্রেও বৈষম্যের অভিজ্ঞতা প্রতিদিনের বাস্তবতার রূপ নিয়েছে। ধর্মীয় স্লোগান দিতে না চাইলে কাজ হারানোর ঝুঁকিও তৈরি হয়।
1945 সালের ডিসেম্বরে এক বিবৃতিতে মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন, একটি ঐক্যবদ্ধ ভারত মানে মুসলিমদের জন্য দাসত্ব এবং এই উপমহাদেশ জুড়ে সাম্রাজ্যবাদী বর্ণবাদী হিন্দু রাজত্বের সম্পূর্ণ আধিপত্য, আর হিন্দু কংগ্রেস এটি অর্জন করতে চায়। এই ঘটনাগুলো দৈনন্দিন ভারতীয় ধর্মান্ধতার সাধারণ সহিংসতাকেই প্রতিফলিত করে। এর সঙ্গে আমাদের যোগ করতে হবে বিগত কয়েক বছরের নীতিগত সহিংসতা, গরুর মাংসের নিষিদ্ধকরণ, মুসলমান কসাইদের উপর হামলা, তাদের বাড়িঘর ভাঙচুর, পার্লামেন্ট এবং রাজ্য বিধানসভাগুলোতে মুসলমানদের হতাশজনক প্রতিনিধিত্ব, সাম্প্রদায়িক সহিংসতায় অভিযুক্ত মুসলিমদের বাড়ি এবং সম্পত্তি বেছে বেছে ভেঙে ফেলা, হিন্দু উৎসবের সময় মসজিদগুলোর বাইরে হিন্দু যুবকদের টিটকারি ও স্লোগান, সব মিলিয়ে মুসলমানদের কোণঠাসা করার প্রক্রিয়া এক নীতি হিসেবে রূপ নিয়েছে। এমনটা অবশ্য একেবারে নতুন নয়। স্বাধীনতার মাত্র কয়েক বছর পর থেকে উর্দু ভাষা বাদ দেওয়ার উদ্যোগে মুসলমানদের সাংস্কৃতিক অধিকার খর্ব হতে শুরু করে। 1953 সালে জওহরলাল নেহরুও এ নিয়ে চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে পার্থক্য হলো, তখন ভারত রাষ্ট্র বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। এখন ভারত রাষ্ট্রীয় বিভাজনের চালিকা শক্তি হয়ে উঠছে। 2024 সালে নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী বলে আখ্যা দেন। তিনি দাবি করেন, কংগ্রেস এদেরই প্রধান সুবিধাভোগী বানাতে চায়। এমনকি তিনি বলেন, হিন্দু নারীদের মঙ্গলসূত্র পর্যন্ত কেড়ে নিয়ে মুসলমানদের হাতে তুলে দেয়া হবে। কিন্তু সেই আসনেই বিজেপি পরাজিত হয়। ফয়জাবাদ অযোধ্যার আসনেও বিজেপি হারে, যেখানে কিছুদিন আগেও রাম মন্দির উদ্বোধন করেছিলেন মোদী। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।